সব আমার দোষ, আমার সন্তান বলেই পেটে হাত রেখে ডুকরে কেঁদে উঠল রাইসা। সবাই কেবিনে ঢুকে রাইসাকে সান্ত্বনা দিল। তেজ 1 ইঞ্চিও বুক থেকে তুলল না রাইসাকে। মাথাটা ছিঁড়ে যাচ্ছে। সে বাবা হতে চলেছিল। তার ছোট্ট অংশ রাইসার মাঝে এনেছিল, কিন্তু পৃথিবীতে আসার পূর্বেই তাকে ধ্বংস করে দেওয়া হলো। শুভান, কণ্ঠে অবিশ্বাসের সুর। শুভান সামনে তাকিয়ে দেখল অনাকাঙ্ক্ষিত মানুষদের। মুহূর্তেই রোহিণীর কথা মনে পড়ল। তাশফিক শিকদার বলেন, তুমি এখানে কি করে? তা তোমার না জানলেও চলবে। তেজ কেবিনে তাদেরকে দেখতে পেয়ে তেড়ে গেল। আপনার সাহস কি করে হলো আমার সন্তানকে মেরে ফেলার? ইমরান থামিয়ে দিল। নাবিলা বেগম আস্তে করে এগিয়ে রাইসার কাছে গেল। কণ্ঠে মধু ঢেলে বলে উঠল, আমি জানতাম না এত কিছু। কেন এমন করলে মা? মায়েরা তো মমতাময়ী হয়, শুধুমাত্র নিজের সন্তান নয় বলে। আমার সাথে এত বড় অন্যায় করতে পারলে? আমাকে আঘাত করেছ, এর জন্য আমি কিচ্ছু বলিনি, আর না কখনো বলবো। কিন্তু তুমি আমাকে এত বড় শাস্তি কেন দিলে? এত বড় কি অপরাধ করেছিলাম আমার? বলো। শুধুমাত্র তোমার কারণে আমি প্রথম মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত হলাম। আমার তো আপন মা নেই, বাবা থেকেও নেই। তবে এখন আফসোস হচ্ছে। এখন আর আফসোস হয়ও না। কিন্তু নিজের মেয়েকে মা বলে ডাকবো, সেই অধিকারও আমার কাছ থেকে কেড়ে নিলে। আমার বেঁচে থাকার কোনো সম্বল রাখলে না। মেয়ে হিসাবে, স্ত্রী হিসাবে, বৌমা হিসাবে, মা হিসাবে সব দিক থেকেই আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার সাথে এই অন্যায়টা কেন করলে? জবাব দাও। কত বড় ক্ষতি করেছি তোমার আমি? কত বড়? বলো। আমাকে মেরে ফেলতে? আমার সন্তান তো কোনো ক্ষতি করেনি তোমাদের। তাকে কেন পৃথিবীর আলো, তার বাবা মা, পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত করলে? এক নিঃশ্বাসে কথাগুলো বলে যেন হাঁপিয়ে গেল রাইসা। ফারজানা বেগম মেয়েকে বুকে আঁচড়ে নিলেন। কাঁদিস না মা, মা আছি তো। অসুস্থ হয়ে যাবি, কথা বলিস না। দেখ, আমি জানতাম না এত কিছু হবে। আমি নিজেও মা। আমি খারাপ হলেও এতটাও খারাপ হতাম না। সবাই যেন তাচ্ছিল্যের হাসি হাসলো। রাইসা চিৎকার করে বলল, মা মানে জানো তুমি? মা কাকে বলে এর ব্যাখ্যা দিতে পারবে? এই যে সামনে দেখছো এই মানুষগুলো মা। তুমি হাজার চেষ্টা করলেও মা হতে পারবে না। তাশফিক মেয়েকে বিধ্বস্ত দেখে চুপ করে আছেন। এই ভঙ্গুর চেহারা কোথাও রোহিণীর সাথে একেবারে মিলে যায়। রোহিণী যখন প্রেগনেন্ট ছিল তখনই এমন ছিল। ভেতরটা কেঁপে উঠল। ভালোবাসার মানুষকে হারিয়ে এত বছর পরেও সেই জায়গা দখল করতে পারেনি নাবিলা। শুধু রাজত্ব চালায়, কিন্তু রাজার মনে ঠাঁই মেলেনি। রাইসা, তোর মা ইচ্ছে করে এমন করেনি। রাইসা মুখ ঘুরিয়ে নিল। বাবা নামক ছায়া কখনো তার সাথে দুটো ভালো মন্দ কথা বলতো না। আজ এসেছে বইয়ের ভুল ঢাকতে, সাফাই গাইতে। মা, আমাকে নিয়ে চলো। আমার এখানে দম বন্ধ লাগছে। আমার চোখের সামনে আমার সদ্য সন্তানের খুনিরা দাঁড়িয়ে আছে। তাদেরকে ঘৃণা করার শক্তি নেই, কিন্তু সহ্য করার মতো সাহসী আমি নই। তেজ সঙ্গে সঙ্গে সবার উদ্দেশ্যে বলে বেরিয়ে যেতে লাগলো। কেউ অপেক্ষা না করেই চলে গেল। রাইসার মলিন চেহারা আরো বেড়ে গেল দিনকে দিন। গ্রাম থেকে আসার পূর্বে সুফিয়া বেগম কাজী ডেকে ঘরোয়াভাবে ইমরান আর সানজিরার বিয়েটা দিয়ে এনেছেন। যেহেতু বাবা মায়ের অনুমতি ব্যতীত বিয়ে সম্পন্ন নয়। এত ঝামেলায় রাইসা চায়নি তার বোনের বিয়েটা বাধা বা অসম্পূর্ণ হোক। সে নিজেই বেশি তাড়া দিয়েছে তাদের বিয়েটা তাড়াতাড়ি করে একসাথে গ্রাম ছাড়বে। সেই যে চলে আসলো, আর কখনো গ্রামে যাওয়ার কথা ভাবেইনি। সবসময় নিজেকে দোষী ভাবে। তেজ নামাজ পড়ে মসজিদ থেকে আসার সময় তরতাজা গোলাপ এনেছে রাইসার জন্য। যদি মনটা ভালো হয়ে যায়। রাইসা বারান্দায় দাঁড়িয়ে সেই তেজের দেওয়া গোলাপ গাছে হাত দিয়ে আছে। হঠাৎ তেজের স্পর্শে ঘাড় ঘুরে তাকালো, তবু ঘুরে তাকালো না যেন। তেজ ফুলগুলো একটা একটা করে রাইসার খোঁপায় লাগিয়ে দিল। আজকে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, যাবে? রাইসা নির্বাক, যেন শ্রাবণও
বাকশক্তি হারিয়ে ফেলেছে মেয়েটা। আর শ্রবণ ও বাক- যেন শ্রবণ ও বাকশক্তি হারিয়ে ফেলেছে মেয়েটা। অল্প বয়সেই এরকম ভেঙে পড়া, বাড়ির প্রত্যেকটা মানুষ প্রায় চিন্তাগ্রস্ত মেয়েটাকে কিভাবে ঠিক করা যায়। গাড়িটা ধীরে ধীরে শহরের কোলাহল ছেড়ে নিরিবিলি একটা এলাকায় ঢুকলো। জানালার বাইরে তাকিয়ে ছিল রাইসা। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কিছুই জানতে চাইল না। এখন আর কোনো কিছুর প্রতি তার আগ্রহ নেই। তেজ একবার তার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আর 5 মিনিট। রাইসা কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো একটা 3 তলা ভবনের সামনে। সাদা রঙের দেওয়ালে বড় বড় অক্ষরে এতিমখানা লেখা। ভেতর থেকে ছোট ছোট বাচ্চাদের হাসির শব্দ ভেসে আসছে। কেউ দৌড়াচ্ছে, কেউ খেলছে, কেউ আবার একে অপরকে জড়িয়ে ধরে হাসছে। রাইসা অবাক হয়ে তেজের দিকে তাকালো। আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? তেজ শুধু হাতটা বাড়িয়ে দিল। ভেতরে চলো, তাহলেই বুঝতে পারবে। ভেতরে ঢুকতেই এক ঝাঁক শিশু ছুটে এসে তেজকে ঘিরে ধরল। বাবা এসেছে, বাবা। বাচ্চাগুলো এক নাগাড়ে বাবা বলায় সবাই ছুটে আসলো। একটা 4-5 বছরের মেয়ে দৌড়ে এসে তেজের পায়ে জড়িয়ে ধরলো। তেজ তাকে কোলে তুলে নিল। আমার রাজকুমারী কেমন আছে? মেয়েটা হেসে বলল, তুমি বলেছিলে আজকে আম্মুকে নিয়ে আসবে, তুমি দেরি করছো বাবা। তেজ সহসা মুচকি হেসে পাশে দাঁড়ানো নিস্তেজ রাইসাকে দেখল। পরপর সবাইকে বলে উঠল, আমি দেরি করেছি, এই জন্য আমার শাস্তি গ্রহণযোগ্য। তবে আমি কিন্তু কথা রেখেছি, তোমাদের মাকে নিয়ে এসেছি। বলেই কোলে থাকা শিশুটিকে তেজ রাইসার কোলে দিল। মুহূর্তে রাইসা হকচকিয়ে গেল। এতক্ষণ যেন ঘোরের মধ্যে ছিল। মেয়েটি রাইসার গলা জড়িয়ে আনন্দে উৎফুল্ল হয়ে ডাকলো, আম্মু, তুমি সত্যিই আমার আম্মু? বাচ্চা শিশুটির মা ডাক যেন রাইসার নারীত্বে কড়া নাড়ল। বুঝিয়ে দিল মা ডাক শোনার অনুভূতি কতটা গাঢ় হয়। রাইসা যেন আর চুপ থাকতে পারল না। তেজের দিকে দৃষ্টি ফেলতেই তেজ আশ্বস্ত করলো, তুমি না চেয়েছিলে মা ডাক শুনতে? আজকে দেখো, 145টা বাচ্চা শুধু তোমার। তুমি যাকে যা খুশি ডাকতে পারো। এই এক একটা ফুলের মা তুমি। আপনি কি বলছেন? আজ থেকে যখন খুশি তখনই চলে এসো এখানে। এটা শুধুমাত্র তোমার সন্তানদের জায়গা। বলতে বলতে বাচ্চাটি আবারও জিজ্ঞেস করলো, বাবা, আম্মু আমাদের সাথে কথা বলছে না কেন? তেজ মুখ ভার করে বলল, সেটা তোমাদের আম্মুকেই বলো, সে কেন ছেলে মেয়েদের সাথে কথা বলছে না তার। বলেই কেয়ারটেকারের সাথে কথা বলতে চলে গেল তেজ। এইদিকে রাইসা সামনে তাকিয়ে অবাক হলো। প্রতিটা ছোট বড় বাচ্চা তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। সবার মুখে ফুটে উঠেছে এক অসহায়ত্ব ও অনাথ চরিত্র। রাইসার কেন জানি নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। সে তো তাও বাবার বাড়ি বড় হয়েছে, কিন্তু এদের তো কেউ নেই। যার পৃথিবীতে মা নেই, তার আসলে কেউই নেই। থাকলেও সেটা স্বার্থ ও ক্ষণিকের দয়া। হুঁশ ফিরে কোলের অবুঝ মায়াবী শিশুটির কপালে চুমু খেলো রাইসা। আমি তোমাদের মা, তোমরা সবাই আমার সন্তান। খুশিতে সব বাচ্চারা রাইসাকে জড়িয়ে ধরলো। এভাবে পুরোটা সময় রাইসা সবার সাথে গোল হয়ে বসে গল্প করলো। প্রত্যেকের নাম শুনলো। মনে হলো আজকের দিনটা তার কাছে কতটা সুন্দর। একদিনে কেউ বুঝি মা হয়ে ওঠে। ক্ষণিকের আবেগ রাইসার জীবনে সুন্দর মুহূর্ত হিসাবে সাক্ষী রইল। বাচ্চাদের মা মা ডাক যেন শেষই হয় না। তেজ সামনে আসতেই রাইসা জড়িয়ে ধরল আনন্দে। চোখের জল গড়িয়েছে বহু আগেই। কি করছো? এখানে তো সবাই দেখছে। কি ভাববে বলো তো? আমার বউয়ের তো লজ্জা শরম বেশি। এখন কোথায় গেল সব? রাইসা তবুও ছেড়ে দিল না। চোখ দুটো বন্ধ করে খুব আবেশে মাথা এলিয়ে দিল আপন পুরুষের বুকে। বেশ কিছুক্ষণ পর এখানকার ম্যানেজার এসে ডাকতেই রাইসা ধড়পড়িয়ে উঠে দাঁড়ালো। এতক্ষণ আবেগে সব জলাঞ্জলি দিলেও হুঁশ ফিরতেই লজ্জারা জেঁকে বসলো। স্যার, আপনারা আসুন। অফিস রুম অফিস রুমে কিছু ফাইলে সই করতে হবে।
ম্যানেজার চলে গেল। রাইসাকে তেজের দিকে হয়ে বলল, আমাকে এখানে আবার নিয়ে আসবেন? বাচ্চাগুলো কি সুন্দর! ওরা আমাকে মা বললে আমার এত ভালো লাগছে, যেন এখানেই থেকে যায়। আপনি বলুন না, আবার আমাকে নিয়ে আসবেন তো? তেজ উত্তর দিল না। অফিস রুমে গিয়ে কয়েকটা পেপারে সাইন করে দিল। রাইসাকে দিয়ে সাইন করালো। তারপর রুমের সবাই তাদেরকে অভিনন্দন জানালো। একটা সুন্দর ব্যানার বানিয়ে রেখেছিল তেজ। গত 1 মাস যাবৎ চেষ্টা করেছে এই এতিমখানা রাইসার নামে লিখে দেওয়ার। আজ সেই ইচ্ছেটা পূরণ হলো। রাইসা বেডের দিকে তাকিয়ে অবাক। চোখ দুটো দ্বিগুণ প্রশস্ত হলো। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা, তেজ ও রাইসার সন্তান গৃহ। তেজ মৃদু হেসে বলল, আজ থেকে এই এতিমখানাটা তোমার নামে। তুমি তিনি তুমি যখন খুশি তখনই আসবে। এরা তোমার সন্তান। আমার পারমিশনের কোনো প্রয়োজন নেই। বুঝেছো? রাইসা হতবাক। আমার সন্তান? হ্যাঁ, আজ থেকে এই শিশুদের দায়িত্বও তোমার। তুমি বলেছিলে তোমার বাঁচার কোনো কারণ নেই। আমি চাই এদের হাসির কারণ তুমি হও। রাইসার চোখ বেয়ে আবারও অশ্রু গড়িয়ে পড়ল। তেজ তার 2 হাত নিজের হাতে নিয়ে বলল, আল্লাহ আমাদের একটা সন্তান দিয়েছেন, আবার নিজের কাছেই ফিরিয়ে নিয়েছেন। আমরা জানি না সেই সিদ্ধান্তের পেছনে কি কল্যাণ আছে, কিন্তু পৃথিবীতে এমন শত শত শিশু আছে যারা কখনো মা বাবার ভালোবাসাই পায়নি। একটু থেমে আবারও বলল, তুমি যদি চাও আজ থেকে তাদের মা ডাকের আশ্রয় হতে পারো। রাইসা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ঝাঁপিয়ে পড়ে তেজকে জড়িয়ে ধরল। আমি এত ভাগ্যবতী কিভাবে হলাম? তেজ তার মাথায় হাত রেখে ফিসফিস করে বলল, কারণ তুমি আমার প্রণয়। তোমার হাসিটাই আমার পৃথিবীর সবচেয়ে বড় শান্তি। দূরে দাঁড়িয়ে ছোট ছোট শিশুরা হাততালি দিয়ে উঠল। অনেকদিন পর রাইসা ঠোঁটের কোণে ফুটে উঠল এক ফোঁটা সত্যিকারের হাসি। হয়তো এই হাসি নতুন করে বাঁচতে শেখাবে তাকে। সময় কারোর পরোয়া করে না। দূরত্ব ও ঘনিষ্ঠ সব ভাগ্যের ফেরে। কেউ সেটা থেকে রেহাই পায় না। কি করছেন কি? ছাড়ুন বলছি। এভাবে চেপে ধরেছেন কেন? নির্ঝর ছেড়ে দাঁড়ালো। তুমি আমার সাথে যোগাযোগ কেন বন্ধ করেছো? কেন এই দূরত্ব তৈরি করেছিলে? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, ইরা। আমার বাসায় যাবে সারা জীবনের জন্য? কোন অধিকারে? কোন অধিকার কোনো অধিকার লাগে একসাথে থাকার জন্য? সেই অধিকারেই যাবে। বিয়ে করতে হয় এই অধিকারের জন্য। আর আপনি তো বলেছিলেন এই জীবনে বিয়ে করবেন না, ভালোবাসা তো দূর। আমি তখন বুঝতে পারিনি তুমি খুনি। খুনি? নিঃসন্দেহে। এই যে আমাকে খুন করেছো। এখন তোমাকে ছাড়া ভাবতে পারি না। খুব ভালোবেসে ফেলেছি আমি তোমাকে। আমাকে ছেড়ে যেও না। আর তাহলে আমি এইবার সত্যি সত্যি আর বাঁচতে পারবো না, ইরা। ভালোবাসা বড়ই অদ্ভুত। কে বলেছে দ্বিতীয়বার ভালোবাসা হয় না? শেষে যার সাথে তুমি থাকবে সেটাই শ্রেষ্ঠ ভালোবাসা। এই অনুভূতি আরো গাঢ়। দেখুন না, রিমের জন্য পাগলামি করা বখাটে নির্ঝরও ইরার জন্য ও নিজেকে প্রতিষ্ঠিত করলো। এটা কি শুধুই পরিবর্তন? ভালোবাসার এক অপার জোর। ইরা আলতো করে নির্ঝরের বুকে মাথা রাখল, কিন্তু জড়িয়ে ধরেনি। জানেন, আমিও এই অনুভূতি আগেই উপলব্ধি করতে পেরেছিলাম। এর শেষ কি হবে জানা ছিল না, তাই নিজেকে আড়াল করে ফেলেছিলাম। চাইনি আমার জন্য আপনাদের বন্ধুত্ব নষ্ট হোক। আর আরেকবার আপনাকে ভালোবেসে কষ্ট পাওয়া কোনো শক্তি আমার ছিল না। তাই অনুভূতি জন্মাতেই মাটি চাপা দেওয়ার চেষ্টা করেছি। বিশ্বাস করুন, আমিও আপনাকে ছাড়া ভালো নেই। ইরার মাথায় হাত বুলিয়ে নির্ঝর বলল, তুমি আমাকে ভালোবাসো? হুম। নির্ঝর হেসে ইরাকে বুক থেকে উঠিয়ে গাল ধরল। ইরা লজ্জায় চিবুক নামিয়ে ফেলল। আজব তো, এই মুহূর্তেই এমন নিজেকে লজ্জিত লাগছে কেন? নির্ঝর হাসল। ইরা, আমার নিজেকে কেমন প্রেমিক প্রেমিক লাগছে। তোমাকে লজ্জায় দেখে কি যেন হচ্ছে বুকের ভেতর। ভালোবাসার অনুভূতি এত সুন্দর, যদি আগে জানতাম।
তবে পৃথিবী খুঁজে আগে তোমাকে ভালোবাসার জালে ফেলতাম। আপনি বেশি বেশি বলছেন। আকাশে উড়ছে, পা দুটো মাটিতে নামান। অসম্ভব। আমি তোমাকে নিয়ে আকাশেই উড়তে চাই, যেখানে শুধু তুমি আর আমি। হ্যাঁ, চুপ করুন তো। এখন বাড়িতে গেলে ভাইয়া আমাকে কি করবে সেই ভয়ে আছি। সমস্যা নেই, সাথে আমিও যাব। সেইভাবেই দিন চলতে চলতে দুই পরিবারের সম্মতিতে ছোট্ট পরিসরে তাদের বিয়ে হয়। খুব জাঁকজমক ছিল না, ছিল না বিশাল আয়োজনও। সেখানে ফাহিম আর রিমও ছিল, তবে নির্ঝর বা ইরার মনে কোনো সংকোচ সংশয় ছিল না। দুজন দুজনকে নিয়ে খুব খুশি। নির্ঝর ইরার কপালে চুমুক খেয়ে বলল, সব হারিয়ে ফেলেছি ভেবেছিলাম, অথচ আল্লাহ হয়তো আমার জন্য অন্য, তোমার মাঝে এক অনন্য শান্তি লুকিয়ে রেখেছিলেন। তাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে দেওয়ার জন্য। তিনি আমাদের জন্য উত্তম পরিকল্পনাকারী। রাফিদ আজ চোখে দেখতে পারে। মিহি তার দেখাশোনা এত ভালো করে করে যে রাফিদের বাবা মায়ের চোখে একদম ভদ্র একটি মেয়ে। মিহির বাবা মায়ের সাথে কথা বলে তাদের বিয়ে দেন। রাফিদ রাইসাকে ভুলতে না পারলেও মিহির প্রতি সমস্ত দায়িত্ব পালন করে। তার ইচ্ছেই হচ্ছে সব দেখে রাখে। এভাবে যদি তাদের মধ্যেও সুন্দর একটা সম্পর্ক আসে, এতে ক্ষতির কি আছে? আসলেই ভালোবাসলে ভোলা যায় না, শুধু জমে থাকা দীর্ঘশ্বাসে তার খোঁজ পাওয়া যায়। আলাদা করে মনে রাখতে হয় না, মনে তাকেই রাখতে হয় যাকে আমরা ভুলে যাই। ভালোবাসলে ভুলে যাওয়া অসম্ভব, আর অসম্ভব জিনিস কেয়ামত পর্যন্ত সম্ভব হবে না। ৩০টা রোজার পর রমজান মাস পেরিয়ে শাওয়ালে পা দিল, অর্থাৎ আজকে ঈদুল ফিতর। সকাল সকাল সেমাই রুটি খেয়ে পুরুষের মাঠে গিয়ে নামাজ আদায় করতে। আর রাইসাকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে তার শাশুড়ি। যেহেতু ঈদের দিন আর বউ মানুষ, শাড়ি পরলে ভালো লাগবে। আম্মু, আমি কি কোনো কাজ করব? না, কাজ করার জন্য কি তোমাকে শাড়ি পরালাম? তুমি যাও, পুরো বাড়ি আছে, ঘুরে বেড়াও। রাইসা মৃদু হেসে বেরিয়ে এলো, ধীর পায়ে হাঁটতে হাঁটতে চলে গেল বাগানে। সকালের রোদটা তখন নরম হয়ে পাতার ফাঁক দিয়ে পড়ছে। চারপাশে ফুটে আছে নানান রঙের ফুল। মাঝখানে দোলনায় গিয়ে বসলো, আঁচলটা সামনে আলতো পায়ে দোল খেতে লাগলো। তার খোলা চুলগুলো বাতাসে উড়ছে। ঠিক তখনই পেছন থেকে পরিচিত গলার স্বর ভেসে এলো, আমার মৃগনয়নীকে আজ এত সুন্দর লাগছে কেন? রাইসা ঘুরে তাকাতেই দেখলো তেজ দাঁড়িয়ে আছে। মাঠ থেকে এসে দেখে রাইসা ঘরে নেই। মায়ের কাছে জানতে চাইলে বলে সে বাগানে আছে। তাই আর দেরি না করে এখানে চলে এসেছে। কালো শার্টে মানুষটাকে আজ ভীষণ শান্ত লাগছে, চোখে সেই চিরচেনা মুগ্ধতা। তেজ ধীরে ধীরে এসে তার পাশে বসলো। সাথে সাথে তেজের শরীর থেকে সুরমার তীব্র ঘ্রাণ নাকে এসে বাড়ি খেলো। নীল রঙের স্বচ্ছ সুন্দর কারুকাজের শাড়ি, শ্যাম্পু করা ফুরফুরে লম্বা চুলগুলো দোলনায় জড়িয়ে বিছিয়ে আছে। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে আলতো হাতে রাইসার চুলগুলো সামনে এনে দিল। কি করছেন? চুপচাপ বসে থাকো তো। তারপর রাইসার লম্বা চুলে বেনুনি করতে শুরু করলো সে, যত্নে ধৈর্যে, যেন প্রতিটা চুল ছুঁয়ে ছুঁয়ে ভালোবাসা গেঁথে দিচ্ছে। আলাদা আলাদা গাছ থেকে ফুল তুলে আনলো তেজ। বেনুনির প্রতিটি ফাঁকে ফাঁকে ফুল গুজে দিতে লাগলো। রাইসা চুপচাপ বসে আছে, তার চোখে মুখে লাজুক প্রশান্তি। তেজ মৃদু হেসে বলল, তোমাকে এভাবে সাজাতে পেরে আমার ঈদ পরিপূর্ণ হয়ে গেল। আপনি আমাকে এত যত্ন করেন কেন? একটু অবহেলা কষ্ট দিতে পারবেন না? রাইসার উত্তরে তেজ কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। মৃগনয়নীকে কষ্ট দেওয়ার মতো দুঃসাহস এই বান্দার নেই। পৃথিবীতে হয়তো অনেক ভালো স্বামী আছে, কিন্তু আপনি আমার দেখা শ্রেষ্ঠ স্বামী। যে মেয়ের জীবনে আপনার মতো পুরুষ আছে সে মেয়ে সত্যিই ভাগ্যবান। বেঁচে থাকতেই সে জান্নাতের সুঘ্রাণ পাবে। আপনার মতো স্বামী যেন প্রতিটা নারীর স্বপ্ন। আমি নিশ্চয়ই আল্লাহর রহমতে আপনাকে পেয়েছি উত্তম জীবন সঙ্গী দেওয়ার জন্য।
খোদার কাছে অনেক অনেক শুকরিয়া। আর আপনার মতো পুতুল বউ যেন কারোর ঘরেই না হোক পৃথিবী জুড়ে, এই এক পিচ্ছি কেবল আমারই। রাইসা উঠে বাগানে বিচরণ করতে থাকলো। তার পায়ের নূপুরের মুখরিত শব্দ তেজের বুকে গিয়ে বেজে উঠল। রাইসা মনের আনন্দে চলছে, আর তেজ পিছু পিছু রাইসার দীঘল চন্দ্রকেশ আলতো করে হাতে ধরে হাঁটছে। এ যেন কোনো সিনেমার শুটিং চলছে। রাইসা পেছনে না তাকিয়েই বলল, চুল ধরে ধরে হাঁটছেন কেন? ভালো লাগছে। আমি শুনেছি পুরুষ মানুষ বইয়ের আঁচল ধরে হাঁটে, আর আপনি চুল ধরেছেন। সবাই আর সবাই আর আমি কি এক নাকি? রাইসাকে ডাকতে এসে দুজনকে দেখে সেখানেই দাঁড়িয়ে পড়লেন। ছেলে মেয়ের এমন কাণ্ড দেখে দূর থেকে মেহেরিমা নওয়ানের চোখে জল ভরে উঠল। অবশেষে তিনি পেরেছেন। সেই যে দেখেছিল গ্রামের ছোট্ট এক বালিকা মেয়েকে বাবার বাড়িতে গিয়ে। মেহরিমা এক মেহরিমার একটাই ভাই, আর তার বউ বাড়িতেই ছেলে মেয়েদের বিনা অর্থে কোরআন তেলাওয়াত শেখান। আর সেখানেই রাইসাকে প্রথম দেখেছিলেন। বাবার বাড়িতে সবাইকে বলেও এসেছিলেন যাতে করে রাইসাকে একটু খেয়াল করে। মেয়েটার বয়স হলে তার ছেলেকে দিয়েই বিয়ে দিবে। তুমি এখানে কি করছো মেহরিমা? স্বামীর কথায় তিনি হুঁশে ফিরলেন। স্ত্রীর দৃষ্টির পানে চেয়ে তিনিও হাসলেন। দুজনকে কি সুন্দর লাগছে, তাই না? বললেন মাহতাব। হুম, খুব সুন্দর। কারো নজর না লাগুক। কল্প শেষে গল্প হয়, জীবন শেষে ধন্য হয়। হেঁটে চলা মানুষের গতি কখনো না কখনো সফলতার খোঁজ পায়। মানুষ বড্ড বোকা, তারা সর্বদাই সফল, অথচ অমীমাংসিত কোনো দুর্লভ্য বস্তুর প্রতি ছুটে চলে। ভেবে ভাবে এটাই তাদের সফলতা। আসলেই কি মানুষ কোনো নির্দিষ্ট কিছু পেলেই সফল হয়? না, যদি সেই সাফল্য পাওয়া যায় তবে তার জীবন সেখানেই পর্যন্ত, আর বাকি জীবন তার কোনো প্রয়োজন নেই। তবুও বেঁচে থাকে কেন? বাবা আমাকে মারছে। কয়েক মাসের ছেলের মুখে এমন কথা শুনে জিহাদ ফোনের ওপর থেকে কপাল গুটিয়ে ফেলল। বিস্ময় নিয়ে বলল, কি বলছো? আমার ছেলেকে কে মেরেছে? তার এত বড় সাহস কি করে হয়? কে মেরেছে তোমাকে? শুধু একবার তার নাম বলো। তোমার জান। নিজের ছেলের মুখে এমন শব্দে আহাম্মক জিহাদ। প্রতি ক্ষণে ক্ষণে মার্জিয়াকে জান ডেকে ডেকে অভ্যাস। আর ছেলেও তার ফায়দা তুলছে। ইজ্জত কোন দিকে? রাস্তায় হাঁটতে ধুলোর সাথে পড়ে গেছে। আমার জান যেহেতু মেরেছে, নিশ্চয়ই তুমি দুষ্টুমি করেছ। বাবার কথায় বেচারা আদ্রিয়ান অসহায় হলো। বাবা যে তার চেয়ে তার মাকে বেশি ভালোবাসে এটা বোঝা শেষ। 5 বছরের ছেলে আদ্রিয়ান নিজেকে নানার বাড়ি অর্থাৎ নওয়ান বাড়িতে ডাক পড়েছে। সেই থেকেই মার্জিয়া ছেলের পেছনে পেছনে লেগেছে রেডি করাতে। আর জিহাদ ইম্পর্টেন্ট কাজে অফিসে গেছে, 1 ঘন্টা পরেই ফিরবে। বাবা তুমি আমার দোষ দিচ্ছ? তোমার জান আমার সাথে কি করেছে এটা বলছো না? কেন বাবা, আমার জান তোমার সাথে কি করেছে? আমাকে জোর করে জামা পরাচ্ছে, তাই? হ্যাঁ, তাহলে তুমি জামা পরে নাও, সমাধান হয়ে গেল। আমার জানকে বিরক্ত করো না। না, কেন? তোমার কি হয়েছে? আদ্রিয়ানের সোজা উত্তর, আমি আজকে পাঞ্জাবি পরবো না। তাহলে কি পরবে? আমি হিরোদের মতো শার্ট প্যান্ট পরে যাব নানুর বাড়িতে। মার্জিয়া এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ছেলের কথা শুনছিল। এবার চোখ বড় বড় করে বলল, আদ্রিয়ান। আদ্রিয়ান সঙ্গে সঙ্গে ফোনের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, বাবা তোমার জান আবার আমাকে মারতে আসছে। মার্জিয়া। জিহাদের কণ্ঠে এবার স্ত্রীর নাম শুনে মার্জিয়া চোখ কুঁচকে তাকালো। কি? আমার ছেলেকে মেরো না। আপনার ছেলেকে আমি মারছি না। আপনার ছেলে আমাকে অতিষ্ঠ করে ফেলেছে। ওকে কিছু বলো না। যা চাইছে তাই দাও। হ্যাঁ, আদর করতে করতে তো মাথায় উঠিয়ে ফেলেছ। ফোনের ওপাশ থেকে জিহাদের হাসির শব্দ ভেসে এলো। আমার ছেলে, মাথায় ও তো উঠবেই। আদ্রিয়ান সঙ্গে সঙ্গে মায়ের দিকে তাকিয়ে বিজয়ের হাসি হাসল। দেখেছো মা,
বাবা আমাকে ভালোবাসে। মার্জিয়া চোখ রাঙিয়ে বলল, চুপ করো বেয়াদব ছেলে, তোমার বাবা আসুক, তখন বুঝবে কে কাকে ভালোবাসে। 4 বছর পর নওয়ান বাড়িটা আবারও আলোয় ভরে উঠেছে। অনেক ঝড় পেরিয়ে শান্তি আর শান্তি ফিরেছে। ইমরান সানজিদার ছোট্ট একটা পরী হয়েছে। ফাহিম রিমেরও ছোট্ট একটা পরী হয়েছে। জিহাদ আর মার্জিয়ার ছেলে সবার চেয়ে বড়। আম্মু, আপনার নাতিনকে একটু খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কোথায় লুকিয়ে পড়ল? রাইসার কথায় মেহরিমা নওয়ান মুচকি হাসলেন। তার শাড়ির আঁচলের তলায় লুকিয়ে পড়েছে ছোট্ট একটি মেয়ে। সমান তালে কাপড় নাড়ার কারণে রাইসা চুপি চুপি গিয়ে আঁচল তুলে মেয়েটির কানে ধরল। মা, বাতা পাচ্ছি, ছালো, পাপাকে বলে দিব তুমি পতা, তুমি মালো আমাতে। ছোট্ট মেয়ের মুখে এমন খণ্ড খণ্ড বাক্য, রাইসা থ মেরে গেল। এই মেয়ে কিনা বাবাকে বলে দিবে সে মেরেছে। এরপর রাইসা মেয়েটার কান ছেড়ে দিয়ে কোমরে হাত রেখে বলে, বাহ, এখন তো দেখছি খুব বড় হয়ে গেছো, বাবাকে নালিশ করার হুমকিও দিতে শিখেছো, খুব ভালো মতো। মেয়েটার সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে মেহেরিমা নওয়ানের আঁচল আঁকড়ে ধরলো। গোল গোল মুখটা বের করে ভীত চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, তুমি আমালে মারছো কেন? রাইসা ভুরু কুঁচকে বলল, আমি মেরেছি? কখন মারলাম তোমাকে? এই যে একটু আগে কান ধরে টান দিলে, ওটা তোমার শাস্তি। আমি পাপাকে বলে দিব। বলো। রাইসা হাত গুটিয়ে দাঁড়িয়ে রইল। তোমার বাবা এসে কিন্তু তোমাকেই বকবে। মেয়েটা এবার থমকে গেল। কয়েক সেকেন্ড মায়ের দিকে তাকিয়ে থেকে ফিসফিস করে বলল, পাপা যদি আমাকে বকবে, তারপর পাপা আমাকে ভালোবাসে। রাইসা হেসে বলল, তাই নাকি? তোমার বাবা তোমাকে বেশি ভালোবাসে? মেয়েটি মাথা নাড়ালো। হুম। আর আমাকে? মেয়েটা এবার একেবারে চুপ, যেন ভীষণ কঠিন কোনো প্রশ্নের উত্তর খুঁজছে। রাইসা চোখটা ছোট ছোট করে তাকিয়ে রইল। মেহরিমা নওয়ান মেয়েটার মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে বলেন, মায়ের ভালোবাসা তো এমনই, এমনিতেই পাওয়া যায়, বাবার ভালোবাসাটা একটু বেশি করে আদায় করে নিতে হয়, তাই না? হিয়া সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, হ্যাঁ। রাইসা এবার ভীষণ রাগ করার ভান করে বলল, ঠিক আছে, আজ থেকে আমার কোনো চকলেট নেই। আর মেয়েটা চোখ বড় হয়ে গেল। না, আইসক্রিমও নেই, কার্টুনও দেখা হবে না। হিয়া হিয়ার মুখ মুহূর্তেই কালো হয়ে গেল। ছোট্ট হাত দুটো দিয়ে মায়ের পা জড়িয়ে ধরে বলল, আম্মু, তুমি আমাকে ভালোবাসো না? রাইসার সমস্ত রাগ মুহূর্তেই উধাও হয়ে গেল। সে নিচু হয়ে মেয়েটাকে কোলে তুলে নিল। বেশি ভালোবাসি বলেই তো বকাঝকা করি। আমার মাকে আমি সবার চাইতে বেশি ভালোবাসি, বুঝেছ? তুমি আমার মেয়েকে না, আমার বাবা। সত্যি? আমার মা। সত্যি? হুম। তাহলে চকলেট দিবে? রাইসার চোখ কপালে তুলে বলল, এই মেয়ে। চারপাশে থাকা সবাই হেসে উঠল। ঠিক তখনই বাইরে থেকে একজন পুরুষের গম্ভীর কণ্ঠ ভেসে এলো, আমার মেয়েকে কে আবার বকেছে? হিয়া মায়ের কোল থেকে লাফ দিয়ে নেমে ছুটে গেল। পা পা দরজার কাছে দাঁড়িয়ে থাকা তেজ 2 হাত বাড়িয়ে মেয়েকে কোলে তুলে নিল। হিয়া বাবার গলা জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, পাপা, আম্মু আমালে মেলেছে। রাইসা দূর থেকে চোখ রাঙিয়ে বলল, একদম মিথ্যা কথা বলবি না। সঙ্গে সঙ্গে হিয়া বাবার কাঁধে মুখ লুকিয়ে ফেলল। তেজ মেয়ের মাথায় চুমু দিয়ে হেসে বলল, আমার মেয়েকে কে মেরেছে? রাইসা এবার কোমরে হাত রেখে বলল, আপনার মেয়ে আজকে আমাকে একেবারে পাগল করে ছেড়েছে। তখন থেকে বলছি চলো তোমাকে রেডি করিয়ে দিই, আজকে সবাই আসবে, এভাবে থাকবে আমার মেয়ে। তেজ মুচকি হেসে মেয়ের মাথায় আলতো হাত রেখে বলল, এটা কি শুনছি আম্মু? আমার মেয়ে তো খুব চালু, তবে মায়ের কথা কেন শোনে না? আমি তো বলেছি, যদি তুমি আম্মুকে কষ্ট দাও, বিরক্ত করো, তবে আমি কিন্তু তোমাকে ভালোবাসবো না। সরি বাবা। হুম, আমাকে নয়, মায়ের কাছে সরি বলবে।
হিয়া মুহূর্তেই মায়ের দিকে তাকিয়ে ঠোঁট উল্টিয়ে বলল, চলি মা, আর বিরক্ত করব না। রাইসা হেসে মেয়েকে কোলে নিল। নওয়ান বাড়িতে তখন হাসির রোল উঠেছে। চারিদিকে ছোট ছোট পায়ের ছোটাছুটি, কারোর কোলে সন্তান, কারোর হাতে খেলনা। এক সময়ের বিষাদে ঢাকা বাড়িটা আজ কলতা ভালোবাসার কলতানে মুখরিত। সবাই সংসার জীবন ছেড়ে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ছেলেরা পাঞ্জাবি পরেছে, আর মেয়েরা এক একাধারে নীল শাড়ি, আর বাচ্চাদেরও ম্যাচিং করে পরিয়েছে। হাসি খুশি একটা পরিবার। সবাই তাদের ছেলে মেয়েকে দেখে আনন্দিত। এরকম পরিবার ঘরে ঘরে হওয়া উচিত। নাবিলা বেগম নিজের ভুল বুঝতে পেরে কয়েকবার রাইসার কাছে ক্ষমা চেয়েছে। আসলে কিছু মানুষ আছে যাদের মন জীবন ও মন থেকে ক্ষমা করা যায় না। ক্ষমা যতই মহৎ গুণ হোক না কেন, নিজের সাথে ঘটলে ক্ষমা অসম্ভব ক্ষমা সম্ভব নয়। ক্ষমা সম্ভব, কিন্তু নিজের অনাগত সন্তানকে হারিয়েছে, তবুও বলেছে আল্লাহ যদি ক্ষমা করে তবে তিনি অবশ্যই ক্ষমা করবেন। রাইসার জন্য তিনি নিজের মেয়েকেও হারিয়েছিলেন। বছরে একবার গিয়ে দেখে আসে। তবে সামনের বার রাইসাকে অনেক জোর করে নিয়ে গেছে। নাতি নাতনি পেয়ে নাবিলা বেগম ও তাসফিক শিকদার খুব খুশি হয়েছে। রাইসার দাদি গত হয়েছে। রাইসাকে ডেকে তিনি ক্ষমা চেয়েছেন নিজের নিজের করা অপরাধ বোধের। আর কিন্তু এতে করে রাইসার শৈশব ফিরে আসবে না। সে সবাইকে আগের কথা ভুল তুলতে বারণ করেছে। তারপর এই আর কি, কোনো রকম কথা বলা চলে। প্রথমে ইমরান, সানজিদা, তেজ, রাইসা, ফাহিম, রিম, জিহাদ, মার্জিয়া একের পর এক দাঁড়িয়ে আছে। নিচে একটু দূরে তাদের সন্তানরা একসাথে দৌড়াদৌড়ি করছে। দিন কাটলো খুব আবেশে সবার সাথে। সবাই সবার ছেলে মেয়ে নিয়ে হাঁটছে। এদিকে তেজ হিয়াকে কোলে নিয়েছে, আর রাইসা পাশেই দাঁড়ানো। দুজনেই মেয়ের মাথায় হাত বুলিয়ে আদর করছে। দূর থেকে ইমরান, জিহাদ, ফাহিম, সানজিদা, মার্জিয়া, রিম সবাই তাকিয়ে আছে। আসলে মানুষ নিজের সন্তান না হলেও এভাবে ভালোবাসে। হ্যাঁ, রাইসা ও তেজের নিজের সন্তান নয় হিয়া। রাইসার এমন অবনতি মেহেরিমা নওয়ান সহ্য করতে পারেননি। তাই তো শাশুড়ির হয়ে মায়ের দায়িত্ব পালন করে। একটা নবজাতক শিশুকে তুলে এনে দেয় রাইসার শূন্য কোল পরিপূর্ণ করে দিয়েছিলেন। রাইসা সেই দিন এত খুশি হয়েছিল যে ভাষায় বলা বাহুল্য। চোখের কোণ বেয়ে পড়েছিল শ্রাবণের ধারা। তিনি বলেছিলেন নিজের সন্তান মনে করতে, অথচ রাইসা বলেছিল, আমি জানি মা ছাড়া বড় হতে কতটা প্রতিকূলতা পেরিয়ে যেতে হয়। আমি কখনো জানতে দিব না এই সন্তান আমার নয়। যদি কখনো ও আমার নিজের সন্তানও হয়, তবুও আমার প্রথম প্রায়োরিটি থাকবে আমার কোলে থাকা শিশু, আমার মা। এরপর থেকে আর সন্তান শোক রাইসাকে ঘিরে ধরতে পারেনি। দিব্যি হাসি খুশি থাকে। আবার সপ্তাহে একদিন করে সেই এতিমখানায় দেখতে যায় তার অন্যান্য সন্তানদের। সত্যি রাইসার মতো ভাগ্য খুব কম মানুষেরই হয়। সানজিদার কথায় মার্জিয়া মৃদু হাসল। সবার চোখেই সন্তুষ্টি, যেন এখানেই তাদের গল্প শেষ, পৃষ্ঠা শেষ, কিন্তু অনুভূতি শেষ নেই। বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিল রাইসা। পেছন থেকে তেজ এসে জড়িয়ে ধরল। কি ভাবছো? ভাবছি এত কষ্টের পরেও আল্লাহ আমাদের সুখের জোয়ারে ভাসিয়ে দিয়ে যাচ্ছেন। তেজ মৃদু হেসে রাইসার কাঁধে মাথা রাখল। তিনি উত্তম পরিকল্পনাকারী। তাহলে এখানেই আমাদের ভালোবাসার গল্প শেষ। তেজ তার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, শেষ না। তুমি আমার প্রণয়, তুমি আমার শান্তি, আর তুমি আমার আজীবনের ঠিকানা। রাইসাকে এক হাতে জড়িয়ে আকাশের দিকে তা লক্ষ্য করে বলল, সমগ্র ছায়াপথ ঘুরে এসে দেখি চারপাশে উজ্জ্বল নক্ষত্র, তোমার দুটি মৃগনয়ন।
আপনি আমার পাওনা, আমার পাওয়া না পাওয়ার মাঝে বিশাল তিলক, যা অপূর্ণতাকেও আমাকে পূর্ণ করেছেন। ঝড়ের মতো আমার জীবনে এসে বন্যার মতো ভেসে গিয়ে নিয়ে যাচ্ছেন। এখনো ভেসেই চলেছে আপনার দেওয়া প্রতিটা সুখের সাম্রাজ্য। আপনি আমার জীবনের সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার নামে করে দেওয়ার জন্য। খুব ভালোবাসি আপনাকে। আমিও আমার সন্তানের মাকে খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। অনেকক্ষণ নীরবতা, তারপর তেজ হঠাৎ গেয়ে উঠল। অন্তরে অন্তরে শত সাধনার পরে দুটি মন মিলে গেছে এসে। তেজের ঘাড়ে মাথা রেখে রাইসাও হেসে পরের লাইন বলল, বুঝি না সাধনা আমি, এই জীবন হবে দামি তোমাকেই ভালোবেসে। সবার জীবনে দক্ষ নাবিলা থাকলেও তাদের জীবনে যেন এইরকম মমতাময়ী মেহেরিমা থাকে, তাহলে প্রতিটা সংসার উজ্জ্বল হয়ে যাবে, কষ্টগুলো কর্পূরের মতো উবে যাবে। গল্পের অন্তিম এমন মধুময় হলে পূর্বের ব্যথা কেবলই দুঃস্বপ্নের ছায়া মনে হবে, প্রণয় হয়ে বেঁচে যাবে তবে যুগে যুগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে তুমি আমার প্রণয়, আর লেখনীতে আয়েশা সিদ্দিকা। অবশেষে গল্পটার সমাপ্তি টানলাম। তেজ আর রাইসাকে আমি কিন্তু খুব মিস করব। সব কিছুরই সমাপ্ত আছে। সবাই অবশ্যই মন্তব্য করে জানাবেন। এতদিন পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের পাশে থাকবেন, আর ভালোবাসা রইল। আর হ্যাঁ, গল্পটির শেষ দেখে কার কার কি অনুভূতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে। কেমন লেগেছে সমস্ত গল্পটা অবশ্যই অবশ্যই কিন্তু লাইক সাথে কমেন্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।